শুরু করছি মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে ফাইনাল এক্সাম ক্র্যাশ কোর্সের অষ্টম শ্রেণীর গণিত ক্লাস। আজকের ক্লাসে থাকছে অধ্যায় 7 বৃত্তের খুঁটিনাটি, অধ্যায় 10 তথ্য বুঝে সিদ্ধান্ত নেই। যে কোনো জিজ্ঞাসায় তোমরা মেধাবীর সুপারনোভার হটলাইনটিতে কল করতে পারো। এছাড়া থাকছে ফেসবুক পেজ মেধাবীর সুপারনোভা, সেখানেও গিয়ে নক করতে পারো। তো আমরা মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে চলে যাব বইটিতে। তো মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে চলে এলাম বৃত্তের খুঁটিনাটি অধ্যায়টিতে। এর সারসংক্ষেপ সেকশনে গেলে দেখতে পাবো প্রতিটি টপিক সামারাইজ করে দেওয়া আছে এবং সাথে থাকছে অ্যানিমেটেড ভিডিও লিংক আপ করা। তো এই অধ্যায়ে মূলত আমরা বৃত্ত সম্পর্কে জানবো এবং বৃত্ত ব্যবহার করে বৃত্ত সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করব। তো প্রথমে আছে বৃত্ত জ্যা ব্যাস। বৃত্ত কি? একটি সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত। অর্থাৎ এই যে এখানে কিন্তু অনেকগুলো বিন্দু রয়েছে, এরা হচ্ছে কি সকলেই কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থিত। এভাবে যদি আমরা দেখি প্রতিটি হচ্ছে সমদূরবর্তী। তো এরপর কি, নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে তাই হচ্ছে বৃত্ত। হ্যাঁ, তাহলে কি সমদূরত্ব বজায় রেখে কতগুলো বিন্দু আবদ্ধ হয়ে পথ চিত্রিত করেছে, তো এটাই হলো বৃত্ত। এরপর কি ব্যাসার্ধ। কেন্দ্র হতে বৃত্তস্থ কোনো বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ বলে। অর্থাৎ এটি হচ্ছে কেন্দ্র ও বিন্দু, এখান থেকে বৃত্তস্থ মানে কি এই যে বৃত্তের মধ্যে যে বিন্দুগুলো, এই বিন্দুগুলোর এই দূরত্বটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। একে আমরা আর দ্বারা প্রকাশ করি। এরপর জ্যা কি? বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে। যেমন এখানে সি একটি বিন্দু, এ একটি বিন্দু, দুটি বিন্দু যোগ হয়েছে, তার মানে হচ্ছে এই এসি একটি জ্যা। এরপর আবার এ বিন্দু ও বি বিন্দু একসাথে যুক্ত হয়েছে বৃত্তস্থ, তো এদের যে রেখা এবি এটিও হচ্ছে একটি জ্যা। তাহলে বৃত্তের যে কোনো দুই বিন্দুর সংযোগ যে রেখা, সংযোজক রেখাটি, সেটি হচ্ছে জ্যা। এরপর যদি দেখি এর পরের টপিক হচ্ছে ব্যাস। ব্যাস কি? বৃত্তের কোনো জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে জ্যাটিকে বৃত্তের ব্যাস বলা হয়। তাহলে কেন্দ্র দিয়ে যেতে হবে তবেই হবে সেটা ব্যাস। তো এখানে এটা নিশ্চয়ই কেন্দ্র দিয়ে যায়নি, কিন্তু এসি রেখা ও বিন্দু দিয়ে গিয়েছে যা হলো কেন্দ্র। তো এই কেন্দ্র দিয়ে কেন্দ্রগামী যে জ্যা হচ্ছে ব্যাস। তাহলে আমরা কখন বলবো ব্যাস? যখন হচ্ছে কেন্দ্রগামী হবে রেখাটি। তো তাহলে এসি হচ্ছে আমার কেন্দ্রগামী রেখা যা হলো ব্যাস। তাহলে এসি একটি জ্যা, এবিও একটি জ্যা, কিন্তু এবি ব্যাস নয়, কিন্তু এসি হচ্ছে ব্যাস, বৃত্তের ব্যাস। আমরা এগুলো সম্পর্কে আরো জানতে এই অ্যানিমেটেড ভিডিওটি দেখে আসতে পারি। এরপর রয়েছে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। বৃত্তচাপ। বৃত্তের যে কোনো দুই বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলে। এই যে দুইটি বিন্দু, এদের যে অংশটি সেটি হচ্ছে চাপ। বৃত্তের যে কোনো দুইটি বিন্দু এর মধ্যে পরিধির অংশকে বলা হয় চাপ। তাহলে এইটুকু হচ্ছে চাপ। আমরা বিভিন্ন ক্ষেত্রেই বৃত্তচাপ অঙ্কন করি এভাবে। কোণ অঙ্কনের ক্ষেত্রে আমরা বৃত্তচাপ নিই। তো এই যে সার্কেলের অংশটুকু, এটাকে হচ্ছে চাপ বলা হয়, বৃত্তচাপ। তারপর অধিচাপ ও উপচাপ। উপচাপ কি আর অধিচাপ কি? চাপের ফলে সৃষ্ট বৃত্তের দুইটি অংশের একটি অংশ ছোট এবং অন্যটি তুলনামূলকভাবে বড়। ছোট অংশটিকে উপচাপ আর বড়টিকে অধিচাপ বলা হয়। যেমন এখানে আমি যে চাপ নিলাম এই অংশটুকু, এটা হচ্ছে সমস্ত বৃত্তের তুলনায় ছোট, তাহলে এই অংশটিকে আমরা বলবো উপচাপ আর বড় অংশটিকে বলবো অধিচাপ। তাহলে অধিচাপ উপচাপ চিনলাম। এবার চলে আসবো বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কি? বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে। আচ্ছা, বৃত্তের দুইটি জ্যা, যেমন এখানে এসি একটি জ্যা আবার এবি একটি জ্যা, তো দুইটি জ্যা বৃত্তের কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ বলা হয়। আচ্ছা, এখানে এসি ও এবি জ্যা এ বিন্দুতে ছেদ করেছে, তো এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে যাকে আমরা বলি বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ।
এরপর কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কোনটি? একটি কোণের শীর্ষবিন্দু কোন বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে, অর্থাৎ একটি কোণের শীর্ষবিন্দু কি বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে, অর্থাৎ এই যে কেন্দ্র, এই কেন্দ্রে একটি কোণ ধরলাম, তো এই কোণের শীর্ষবিন্দু হচ্ছে কেন্দ্রে অবস্থিত। আর একটু ভালোভাবে ড্র করলে, কেন্দ্রে অবস্থিত একটি কোণের শীর্ষবিন্দু কোন বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে কোণটিকে ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয়। অর্থাৎ তাহলে এর নাম যদি দেই আমরা, যেমন এক্স ওয়াই, তাহলে এখানে হচ্ছে আমার কোণ এক্স ও ওয়াই হচ্ছে কেন্দ্রস্থ কোণ, একে আমরা কেন্দ্রস্থ কোণ বলতে পারি। আর কোণটি বৃত্তে যে চাপ খণ্ডিত করে, কোনটুকু চাপ খণ্ডিত করে, এই অংশটুকু, অর্থাৎ এই চাপটুকু খণ্ডিত করে, সেই চাপের উপর তা দণ্ডায়মান বলা হয়। অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণটি, এই বৃত্তের কেন্দ্রস্থ কোণটি এই চাপের উপর দণ্ডায়মান বলতে পারি। এই চাপের নাম কি? এক্স ওয়াই। অর্থাৎ এক্স ওয়াই চাপের উপর দণ্ডায়মান কোণ হচ্ছে এক্স ও ওয়াই। এরপর বৃত্ত ও জ্যায়ের খেলা। এই পয়েন্টগুলো আমরা একটু জেনে রাখবো, যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, আর বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। এরপর বৃত্তস্থ বা বৃত্তীয় চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তীয় চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হলো এমন চতুর্ভুজ যার চারটি শীর্ষবিন্দু বৃত্তের উপর অবস্থিত। অর্থাৎ এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এভাবে বৃত্তের ভিতর চতুর্ভুজ যখন অবস্থান করবে তখন সেটি হচ্ছে বৃত্তীয় চতুর্ভুজ। এরপর ত্রিভুজের পরিবৃত্ত, অন্তর্বৃত্ত ও বহির্বৃত্ত। এখান থেকে আমরা বুঝতে পারছি আসলে বৃত্তগুলো কেমন হবে। পরিবৃত্ত কোনটি? পরিবৃত্ত হলো এমন একটি বৃত্ত যার ভেতরে অবস্থিত ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুই বৃত্তটিকে স্পর্শ করে। বৃত্তটি বৃত্তের মধ্যে অবস্থিত ত্রিভুজকে পরিবেষ্টন করে থাকে, তাই বৃত্তটি ত্রিভুজের পরিবৃত্ত। ত্রিভুজের তিনটি বিন্দু এভাবে স্পর্শ করছে বৃত্তকে, এটা হচ্ছে পরিবৃত্ত। তো এরপর ত্রিভুজের অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত কি? কোন বৃত্ত একটি ত্রিভুজের ভিতরে অবস্থিত হলে এবং ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করলে সেটাকে আমরা বলবো অন্তর্বৃত্ত। অর্থাৎ তখন ত্রিভুজটি থাকবে বাইরে। তো তখন হচ্ছে বাইরে থাকবে, অর্থাৎ বাহুগুলোকে স্পর্শ করবে। তাহলে অন্তর্বৃত্ত কি করছে? ত্রিভুজের ভিতরে বৃত্ত। আর পরিবৃত্ত কি করছে? বৃত্তের ভিতরে ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে ডিফারেন্স। তারপর ত্রিভুজের বহির্বৃত্ত। ত্রিভুজের বাইরে অবস্থিত কোনো বৃত্ত ত্রিভুজটির একটি বাহুকে এবং অপর দুই বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে থাকলে তাকে আমরা ত্রিভুজের বহির্বৃত্ত বলি। অর্থাৎ তখন হবে ত্রিভুজের বাইরে বৃত্ত, এই বাহুকে স্পর্শ করেছে। বা আরো রকম হতে পারে, যে কোনো বাহুকে করেছে এবং বাকি দুই বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে, তাহলে তাকে বলবো আমরা ত্রিভুজের বহির্বৃত্ত। বৃত্তটির কেন্দ্রকে বহিকেন্দ্র এবং ব্যাসার্ধকে বহিব্যাসার্ধ বলে। আমরা এই ভিডিওটি দেখতে পারি এই কনসেপ্ট ক্লিয়ার করতে। এরপর বৃত্তের ছেদক ও স্পর্শক। সমতলে একটি বৃত্ত ও একটি সরলরেখার সর্বাধিক দুইটি ছেদবিন্দু থাকতে পারে। তাহলে একই তলে একটি বৃত্ত ও একটি সরলরেখার সর্বাধিক দুইটি ছেদবিন্দু থাকতে পারে। সমতলস্থ একটি বৃত্ত এবং একটি সরলরেখার যদি দুইটি ছেদবিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি ছেদক বলা হবে। আচ্ছা, এরপর যদি একটি ও কেবল একটি সাধারণ বিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি স্পর্শক বলা হয়। সাধারণ বিন্দুটিকে ওই স্পর্শকের স্পর্শবিন্দু বলা হয়। আচ্ছা, এগুলো দেখে বোঝা যাচ্ছে। সাধারণ স্পর্শক, একটি সরলরেখা যদি দুইটি বৃত্তের স্পর্শক হয় তবে একে বৃত্ত দুইটির একটি সাধারণ স্পর্শক বলা হয়। আচ্ছা, যদি দুইটি বৃত্তের স্পর্শক হয় তখন তাকে কি সাধারণ স্পর্শক বলা হয়। আচ্ছা, এই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার হয়ে নিলাম। এরপর দেখব বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়, বৃত্তগলার ক্ষেত্রফল নির্ণয়। এই দুইটি সূত্র আমাদের মনে রাখতে হবে।
বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্র কি? θ/360 গুণন 2πr। এখানে r হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এরপর বৃত্তগলার ক্ষেত্রফল কি? θ/360 গুণন πr² বর্গ একক। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। এবার আমরা চলে যাব অনুশীলনীতে। অনুশীলনীতে 5টি গাণিতিক সমস্যা দেওয়া আছে, আমরা এগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে এখানে প্রথম অঙ্কটিতে বলা হয়েছে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে জ্যা PQ সমান x সেন্টিমিটার, অর্থাৎ এই PQ হচ্ছে x সেন্টিমিটার। OR লম্ব PQ, অর্থাৎ এই OR হচ্ছে PQ এর উপর লম্ব। এরপর হচ্ছে কতে বলা হয়েছে কোণ QOS এর পরিমাপ কত, অর্থাৎ এই কোণটির মান জানতে চেয়েছে। QOS। তাহলে আমরা কি করব? সম্পূর্ণ ত্রিভুজটি নিয়ে দেখব। ত্রিভুজ POQ তে কোণ OQP সমান 30 ডিগ্রি দেয়া আছে। OQP অর্থাৎ এই কোণটি দেয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমরা কি করব? এই কোণটি যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটিও 30 ডিগ্রি হবে। কারণ কি? কারণ হচ্ছে এই বাহু আর এই বাহু সমান, যেহেতু এটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ OQ আর OP সমান, কারণ হচ্ছে এরা কি বৃত্তের ব্যাসার্ধ। এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, এইটুকু হচ্ছে ব্যাসার্ধ। তো বৃত্তের ব্যাসার্ধ মানে কি? ত্রিভুজের দুই বাহু সমান, আর সমান সমান বাহুর দ্বারা উৎপন্ন কোণ সমান থাকে। তাহলে কি হচ্ছে? OQP যদি 30 ডিগ্রি হয় তাহলে OPQ হবে 30 ডিগ্রি, অর্থাৎ OQP 30 ডিগ্রি বলে OQP সমান OPQ, অর্থাৎ এটাও 30 ডিগ্রি। এখন আমরা দেখব ত্রিভুজ OPQ তে তিনটি কোণ, অর্থাৎ এই কোণ, এই কোণ ও এই কোণ সমান 180 ডিগ্রি। আমরা জানি কি ত্রিভুজের তিন বাহুর সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে আমরা তিনটি কোণ লিখব। ত্রিভুজ OPQ এ কোণ POQ, অর্থাৎ এই কোণটি প্রথমে POQ যোগ OPQ যোগ OQP, এই সবগুলো মিলে 180 ডিগ্রি। তাহলে এদের যাদের মান জানি সেগুলো লিখে ফেললে, যেমন জানি OPQ সমান 30 ডিগ্রি আর OQP হচ্ছে 30 ডিগ্রি, আমরা পেয়েছি এখানে। এরপর হলো এদের মান বসানোর পর আমরা POQ এর মান পেয়ে যাচ্ছি 120 ডিগ্রি। POQ কোণটি তাহলে POQ, অর্থাৎ এই কোণের মান পেয়ে গেছি 120 ডিগ্রি। এরপর আবার POQ প্লাস QOS মানে হচ্ছে এই কোণ আর এই কোণ, এই দুইটি মিলে কিন্তু 180 ডিগ্রি তৈরি করেছে। কারণ কি? কারণ হচ্ছে এটি একটি ব্যাস। ব্যাস বৃত্তকে কি করে? অর্ধেক করে দেয়। তো তখন হচ্ছে কি অর্ধবৃত্ত মানে কি 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি তৈরি করেছে এখানে দুইটি কোণ মিলে। সেই কারণে আমরা লিখতে পারি কোণ POQ যোগ কোণ QOS সমান 180 ডিগ্রি, এক সরল কোণ। 180 ডিগ্রিকে সরল কোণ বলা হয়। এরপর হচ্ছে আমরা যাদের মান জানি সেটা হচ্ছে কি POQ এর মান 120 ডিগ্রি পেয়েছি, সেটা বসিয়ে দিলাম। এবার তাহলে QOS এর মান পেয়ে যাব 120 ডিগ্রিকে 180 থেকে বিয়োগ করলে পাচ্ছি 60 ডিগ্রি। তাহলে যেটা চেয়েছিল আমরা পেয়ে গেলাম। তাহলে এর অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। এরপর OR সমান x/2 - 2 সেন্টিমিটার হলে x এর মান নির্ণয় করো। আচ্ছা, এখানে OR হলো এইটি, আর আমরা আগে জানতাম PQ সমান x সেন্টিমিটার। তাহলে আমরা PQ জানি আর OR জানি, x এর মান নির্ণয় করে নিতে পারবো। দেখব কিভাবে করতে হবে। তো এখানে দেখব আমরা।
তাহলে পি কিউ সমান এক্স আর ও আর লম্ব পি কিউ বলে এখানে পি আর আর কিউ আর সমান হয়ে গেছে, তাহলে এদেরকে সমান বলতে পারি। আর এরা যদি সমান হয় তাহলে লেখা যায় কিউ আর সমান পি কিউ বাই হাফ। এটা কিভাবে হয়েছে? এটা হয়েছে হচ্ছে কিউ আর, আমরা লিখতে পারি পি কিউ সমান কি হবে, পি কিউ সমান হবে কিউ আর প্লাস পি আর। আর যদি আমি এখানে কিউ আর প্লাস পি আর কেও কিউ আর লিখি, যেহেতু এরা সমান, তাহলে হয়ে যাচ্ছে পি কিউ সমান 2 কিউ আর। আর এবার যদি 2 কিউ আর হয়, 2 কিউ আর সমান যদি পি কিউ হয়, তাহলে নিশ্চয়ই কিউ আর সমান পি কিউ বাই 2 হবে, বা হতে পারে পি আর সমান পি কিউ বাই 2, অর্থাৎ পি কিউ এর অর্ধেক, অর্থাৎ এইটুকুর অর্ধেক হচ্ছে আমার কিউ আর বা পি আর। এরপর যদি দেখি তাহলে এটা সমান পি কিউ বাই 2 হলে, পি কিউ আমরা জানি কি, পি কিউ আমরা জানতাম এক্স সেন্টিমিটার, তাহলে পি কিউ এর জায়গায় এক্স সেন্টিমিটার বসিয়ে দিলাম আর এখানে 2। তো এখান থেকে আমরা পাচ্ছি কি কিউ আর সমান এক্স বাই 2। এরপর আমরা চলে যাব ও কিউ আর ত্রিভুজটিতে, ও কিউ আর ত্রিভুজটিতে, ও কিউ আর অর্থাৎ এই অংশটিতে, এই অংশটিকে এখানে বড় করে ড্র করা হয়েছে। তো এই অংশে আমরা দেখব যাদের মান বের করেছি, কিউ আর মান বের করেছি এক্স বাই 2, আর এটা দেয়া আছে ও আর এর মান, সেটা প্রশ্নে দেয়া আছে এখানে এক্স বাই 2 মাইনাস 2 সেন্টিমিটার। আচ্ছা, তো এখান থেকে আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত tan কে ব্যবহার করি, আর এখানে আমরা জানতাম এই কোণটি হচ্ছে 30 ডিগ্রি, তাহলে সেই অনুযায়ী যদি মান বসাই, আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এখানে ভূমি হচ্ছে কিউ আর, ভূমি কিউ আর বসিয়ে দিলাম, আর লম্ব হচ্ছে ও আর, এই যেটি। তো এদের মান এখন বসিয়ে দিলে আমরা পাচ্ছি এরকম এক্স বাই 2 মাইনাস 2 বাই এক্স বাই 2। আর tan 30 ডিগ্রির মান আমরা জানি 1 বাই রুট 3। এবার এদেরকে প্লট করলে আমরা পাচ্ছি, ক্যালকুলেশন করে করে পাচ্ছি এক্স এর মান কত, এক্স এর মান আসছে ক্যালকুলেশন করলে 9.46। তাহলে 9.46 হচ্ছে আমার এক্স এর মান এখানে অ্যান্সার। এরপর 2 নম্বরে বলা হয়েছে 10 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের পি কিউ ও আর এস সমান্তরাল জ্যা দুইটি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রে বিপরীত পাশে অবস্থিত। যদি পি কিউ ও আর এস জ্যা দুইটির মধ্যবর্তী দূরত্ব 17 সেন্টিমিটার হয়, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা একটু একে ড্র করতে হবে। আমরা যদি চিত্রটি ড্র করি তবে এরকম কিছু পাবো। প্রশ্ন অনুযায়ী যদি চিত্র আঁকি তাহলে পাচ্ছি চিত্রে কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ ও আর এস দুইটি জ্যা, এখানে পি কিউ ও আর এস হচ্ছে দুইটি জ্যা লম্বা, এটা এবং এটা হচ্ছে দুইটি জ্যা। এরপর কি তাদের দৈর্ঘ্য প্রশ্নে দেওয়া ছিল কত, যাদের দৈর্ঘ্য যথাক্রমে পি কিউ হচ্ছে কত 10 সেন্টিমিটার আর আর এস হচ্ছে 24 সেন্টিমিটার। এবার জ্যাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবি ইকুয়াল, এবি হচ্ছে 17 সেন্টিমিটার, এইটুকু অংশ। এবি লম্ব পি কিউ, এবি লম্ব পি কিউ, আবার হচ্ছে কি পি কিউ সমান্তরাল আর এস, অর্থাৎ এই জ্যাদ্বয় হচ্ছে সমান্তরাল। তাহলে কি হবে, অতএব এ আর সমান এস, অর্থাৎ এখানের এই যে দুইটি অংশকে আমরা জানি লম্ব কি অর্ধেক করে ফেলে, তো সেই অনুযায়ী পূর্বের মতো লেখা যায় আর এস বাই 2, অর্থাৎ আর এস বাই 2, এই আর এস হচ্ছে সম্পূর্ণটুকু, আর এ আর বা এস যদি চিন্তা করি তাহলে দেখব আর এস এর অর্ধেক। আচ্ছা, এরপর যদি দেখি তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এ আর এর দৈর্ঘ্য কত, কারণ আমরা আর এস এর
সম্পূর্ণ দৈর্ঘ্য জানি 24 সেন্টিমিটার, তাহলে সেখান থেকে অর্ধেক মানে 12 সেন্টিমিটার আসছে। এরপর বিপি সমান বিকিউ, ঠিক একইভাবে বিপি সমান বিকিউ হচ্ছে এই লম্বটির কারণে, তো সেখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে এর হাফ হবে বিপি বা বিকিউ এর দৈর্ঘ্য, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। এখন ও আর এবং ওপি যোগ করি, তো ও আর ওপি কোথায় আছে? এখানে। ও হচ্ছে কেন্দ্র, আর ও আর এবং ওপি অর্থাৎ জ্যাদ্বয়ের শীর্ষবিন্দু যোগ করছি। যোগ করলে কি পাচ্ছি? ফলে ওপি সমান ও আর সমান আর বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখানে হ্যাঁ আর হবে, কারণ কি কেন্দ্র থেকে যে কোনো বিন্দু সমদূরবর্তী। তারপর ধরি ও এ সমান x সেন্টিমিটার, ও বি সমান 17 মাইনাস এক্স সেন্টিমিটার, অর্থাৎ এই সম্পূর্ণটুকু যেহেতু 70 সেন্টিমিটার, নিশ্চয়ই যে এই বিন্দু পর্যন্ত হবে হচ্ছে কি, যদি x হয় তাহলে বাকিটুকু 17 মাইনাস এক্স হবে। তো এরপরে দেখব ত্রিভুজ এ ও আর এ, অর্থাৎ এইটুকু ত্রিভুজে একটু ক্লিয়ার করে নেই। এই ত্রিভুজটিতে দেখলে আমরা যদি সমকোণী ত্রিভুজের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি তাহলে পাচ্ছি এটি হচ্ছে সমকোণ, তবে এর ভূমি হচ্ছে এটা, লম্ব হচ্ছে এ আর, আর অতিভুজ হচ্ছে ও আর। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে পাই আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস 12 স্কয়ার। এরপর আবার এই ত্রিভুজটিতেও একইভাবে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে পাচ্ছি এটা। তাহলে এই দুইটিকে সমীকরণ নাম দিব 1 ও 2। এরপর কি হবে? এরপর আমরা সমীকরণ দুইটি নিয়ে পাবো এই লাইনটি। এক্স স্কয়ার প্লাস 12 স্কয়ার সমান 5 স্কয়ার প্লাস 17 মাইনাস এক্স স্কয়ার। এখান থেকে হচ্ছে আমরা দুই পাশেই যেহেতু আমার কি রয়েছে, দুই পাশেই যেহেতু আমার আর স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি এটা সমান এটা, সেটাই করেছি আমরা এখান থেকে। তো তাহলে আমরা দুইটি সমীকরণ থেকে পাচ্ছি এই লাইনটি কিভাবে আসলো দেখলাম। এরপরে কি করেছি, নর্মাল ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান বের করে ফেলেছি, যেটা হচ্ছে 5 সেন্টিমিটার। তো আমাদের প্রশ্নে চেয়েছিল যে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তো এখন এক্স এর মাধ্যমে আমরা ব্যাসার্ধ নির্ণয় করে ফেলতে পারবো, যেহেতু আমরা সমীকরণ জানি, এই আর এর সমীকরণ সেখানে যা ছিল সেখানে আমরা এক্স এর মানটি বসিয়ে ফেললেই ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি 13 সেন্টিমিটার, যেটা হচ্ছে আমার অ্যান্সার। এরপর যদি দেখি 3 নম্বরে বলা আছে, ধরি তোমাদের একটি ত্রিভুজাকৃতি জমি আছে, জমিটির পরিসীমা 124 মিটার, ওই জমির সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাও। তাহলে হচ্ছে ত্রিভুজাকৃতির একটি জমি, আর এর পরিসীমা হচ্ছে অর্থাৎ 3 বাহুর যোগফল হচ্ছে আমার 124 মিটার। এরপর ওই জমির সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাও, যদি সবজি চাষের জায়গার পরিধি 84 মিটার হয়, তবে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা কি কি জানি? পরিসীমা জানি আর হচ্ছে পরিধি জানি। তো এই পরিধি তাহলে দেয়া আছে কত? পরিধির সূত্র আমরা জানি 2 পাই আর, পরিধি সমান 2 পাই আর, আর সেটা ইকুয়াল লিখবো হচ্ছে 84। এবার আর এর মান কি আমরা জানি? আর এর মান আমরা এখান থেকে নির্ণয় করে নিতে পারবো। এই 2 পাইকে ওই পাশে পাঠালে হচ্ছে পাই এর মান আমরা জানি 3.1416। এরপর ক্যালকুলেট করলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম, আর ব্যাসার্ধ পেয়ে গেলে আমরা ক্ষেত্রফল খুব সহজেই নির্ণয় করতে পারবো সূত্র ব্যবহার করে। তাহলে এখন কি করব? আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি, এবার ক্ষেত্রফল নির্ণয়ের চেষ্টা করব। তো চলে যাব এর পরের পেজে। এখন ত্রিভুজটির অন্তর্বৃত্তের কেন্দ্র ও হতে এ বি বি সি ও সি এ বাহুর উপর, অর্থাৎ কেন্দ্র হতে আমরা 3টি লম্ব আঁকবো, আর তারপরে হচ্ছে কি যার প্রতিটির দৈর্ঘ্য অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর এর সমান। হ্যাঁ, আমরা জানি কেন্দ্র থেকে বৃত্তের উপর যে কোনো বিন্দুর দৈর্ঘ্য সমান, আর সেটা হচ্ছে ব্যাসার্ধ। এরপর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হবে কি, এই যে 3টি ত্রিভুজ তৈরি হলো এদের ক্ষেত্রফলের সমান। তো এই ত্রিভুজগুলোর নাম হচ্ছে ওএবি, ওবিসি, ওএসি, আর প্রতিটির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন
উচ্চতা, যেটা হচ্ছে ত্রিভুজের সূত্র। আর প্রতিটির উচ্চতাই কিন্তু এখানে ব্যাসার্ধ অর্থাৎ আর, প্রতিটির উচ্চতা এখান থেকে আর হবে। তো এদের আর এর মান আমরা জানি। এবার হচ্ছে কি এ বি সি এর মান, এবার কমন নিয়ে নিব হাফ, হাফ আর, যেহেতু প্রতি ক্ষেত্রেই হচ্ছে আর কমন প্রতিটির, কারণ কি প্রতিটির উচ্চতাই হচ্ছে আর। এবার তাহলে কি, এবার হচ্ছে এই আর এর মান বসাতে পারি। আর তিনটির যে বাহু এ প্লাস বি প্লাস সি, যা হচ্ছে আমাদের পরিসীমা, এই পরিসীমাকে আমরা কি করব, পরিসীমা বসিয়ে দিব। পরিসীমা হচ্ছে 124, অর্থাৎ তিন বাহুর যোগফলই কিন্তু পরিসীমা হয়। পরিসীমা আমরা 2s সমান জানি, পরিসীমা সূত্র হচ্ছে 2s, পরিসীমা 2s সমান a প্লাস বি প্লাস সি। তাহলে a প্লাস বি প্লাস সি এর মান আমরা জানি 124। তো এই পরিসীমার মান বসিয়েই আমরা পেয়ে যাচ্ছি ক্ষেত্রফল, অর্থাৎ এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমরা তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করেছি। তো বাকি ম্যাথগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, বাকি দুইটি ম্যাথ 4 ও 5। এরপর আমরা চলে যাব আমাদের সিলেবাসের পরবর্তী অধ্যায়ে। ফাইনাল সিলেবাসে এর পরের অধ্যায়টি হলো তথ্য বুঝে সিদ্ধান্ত নেই। তো আমরা মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে চলে এলাম এই অধ্যায়টিতে। এর সামারি সেকশনে গেলে দেখতে পাবে প্রতিটি টপিক সামারাইজ করে দেওয়া আছে অ্যানিমেটেড ভিডিও লিংক আপ করা সহ। আর প্রথমে দেখতে পাবে একটি পিডিএফ দেওয়া আছে লিংক আপ করা, যেখানে অধ্যায়ের যে ছক পূরণের আইডিয়া সেটা তোমরা পাবে এখান থেকে এই পিডিএফ সলিউশনে। এরপর টপিকগুলো হচ্ছে তথ্য, উপাত্ত শ্রেণীবদ্ধকরণ ও উপস্থাপন। পরিসংখ্যানিক গবেষণার সঠিকতা নিশ্চিত করতে তথ্য সংগ্রহ ও তার গুণাগুণ খুবই গুরুত্বপূর্ণ। তথ্য বা উপাত্ত সংগ্রহ করার পরবর্তী কাজ হলো তথ্য প্রক্রিয়াকরণ। উপাত্ত বা তথ্য হচ্ছে ডেটা, এই ডেটাগুলো কালেক্ট করে আমরা এগুলোকে প্রসেস করি, সেটা হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ। আর ডেটা কালেক্ট কিভাবে করি, আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা এগুলোকে কালেক্ট করি। উপাত্ত সংক্ষিপ্তকরণের মাধ্যমে উপাত্তকে সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করা হয়, যাতে তা বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়। প্রথমে তার পরিসর নির্ধারণ করতে হয়, তারপর উপযুক্ত শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করে শ্রেণী সংখ্যা নির্ণয় করা হয়। আমরা এই ভিডিওটি থেকে দেখে আসতে পারবো কিভাবে পরিসর নির্ণয় করতে হয়। তথ্য ও উপাত্ত। পরিসংখ্যানিক কাজের প্রথম ধাপ হলো তথ্য সংগ্রহ করা। পরিসংখ্যান হলো এমন একটি শাস্ত্র যা সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ ও ব্যাখ্যা করে। তথ্যই পরিসংখ্যানিক কাজের মূল ভিত্তি। সংগৃহীত তথ্যের গুণাগুণের উপর নির্ভর করে গবেষণার ফলাফলের সঠিকতা ও নির্ভুলতা। সংক্ষেপে, পরিসংখ্যানিক গবেষণার সঠিকতা নিশ্চিত করতে তথ্য সংগ্রহ ও তার গুণাগুণ খুবই গুরুত্বপূর্ণ। ল্যাটিন শব্দ ডাটা এর বাংলা আবিধানিক অর্থ হল উপাত্ত। কোনো গবেষণা বা অনুসন্ধান হতে প্রাপ্ত ফলাফল বা পর্যবেক্ষণ হচ্ছে উপাত্ত। একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাসিক গড় ব্যয় অনুসন্ধানের জন্য ওই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের কাছ থেকে মাসিক ব্যয়ের সাংখ্যিক মান সংগ্রহ করা হলো। মাসিক ব্যয়ের অবিন্যস্ত সাংখ্যিক মানগুলো হলো উপাত্ত, এবং মাসিক ব্যয়গুলোকে শিক্ষকদের নাম অনুসারে সাজিয়ে পাওয়া যাবে তা হলো তথ্য। উপাত্ত শ্রেণীবদ্ধকরণ। কোনো উপাত্ত শ্রেণীবদ্ধকরণ করতে হলে প্রথমে তার পরিসর নির্ধারণ করতে হয়, তারপর উপযুক্ত শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়। উপাত্তের সংখ্যাসূচক তথ্যসমূহ কোনো না কোনো শ্রেণীতে পড়বেই, তাই শ্রেণীর বিপরীতে সাংখ্যিক মানের জন্য ট্যালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা নির্ণয় করতে হয়। যে শ্রেণীতে যতগুলো ট্যালি চিহ্ন পড়বে তত হবে ওই শ্রেণীর গণসংখ্যা, যা ট্যালি চিহ্নের বিপরীতে গণসংখ্যা কলামে লিখতে হয়। নবম শ্রেণীর 100 জন শিক্ষার্থীর গত এক মাসের উপস্থিতির সংগ্রহ করা অবিন্যস্ত উপাত্তসমূহ দেয়া আছে। এখানে উপাত্তের সর্বোচ্চ সংখ্যা 19 এবং সর্বনিম্ন সংখ্যা হলো 8। সুতরাং পরিসর হবে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1 সমান 19 বিয়োগ 8 যোগ 1 সমান 12। শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র হলো পরিসর
ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। এখানে পরিসর হলো 12। শ্রেণী ব্যবধান যদি আমরা 2 ধরি তাহলে শ্রেণী সংখ্যা হয় 12/2 সমান 6। এখানে শ্রেণীব্যাপ্তি 2 করে ধরার পর 8 থেকে 10-এর মধ্যে এই উপাত্তসমূহের মধ্যে যতটি সংখ্যা আছে তার ট্যালি বসানো হয়েছে এবং সবশেষে ট্যালিগুলো যোগ করে গণসংখ্যা নির্ণয় করা হয়েছে। এভাবে 8 থেকে 19 পর্যন্ত শ্রেণীব্যাপ্তি ব্যবহার করে ট্যালি চিহ্ন নির্ণয় করে গণসংখ্যা নির্ণয় করা হয়েছে। উপাত্ত উপস্থাপন ও সংক্ষিপ্তকরণ। উপাত্ত সংগ্রহের পর উপাত্তকে সংক্ষিপ্তকরণ করা হয়। এর মাধ্যমে উপাত্তকে সহজ, ব্যবহারযোগ্য এবং এর বৈশিষ্ট্যগুলোকে স্পষ্টভাবে তুলে ধরা হয়। প্রাথমিকভাবে সংগ্রহীত উপাত্ত অনেক সময় অস্পষ্ট থাকে, তাই তা থেকে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায় না। এই অবিন্যস্ত উপাত্ত দিয়ে কোনো পরিসংখ্যানিক বিশ্লেষণ করা সম্ভব নয় এবং কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না। সংগৃহীত উপাত্তকে সহজ ও বোধগম্যভাবে বিন্যস্ত করে প্রকাশ করাকেই উপাত্ত উপস্থাপন বলা হয়। সংক্ষেপে উপাত্ত সংক্ষিপ্তকরণের মাধ্যমে উপাত্তকে সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করা হয় যাতে তা বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক করে। সাধারণত গ্রাফ পেপার ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করা হয়। এরপর আয়তলেখ ও আয়তলেখ ছাড়া গণসংখ্যা বহুভুজ অঙ্কন। গণসংখ্যা বহুভুজ অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেণী ব্যবধানের বিপরীতে গণসংখ্যা নির্দেশক বিন্দুসমূহকে পর্যায়ক্রমে রেখাংশ দ্বারা যুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায় তাই হলো গণসংখ্যা বহুভুজ। আমরা এই অ্যানিমেটেড ভিডিওটিতে খুব ভালোভাবে দেখে আসতে পারবো, চিত্রের মাধ্যমে এখানে ব্যাখ্যা করা হয়েছে। এরপর এই ভিডিওতে আমরা পাবো ক্রমযোজিত সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, আবার অজীব রেখা কিভাবে অঙ্কন করতে হয়। গণসংখ্যা বহুভুজ অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেণী ব্যবধানের বিপরীতে গণসংখ্যা নির্দেশক বিন্দুসমূহকে পর্যায়ক্রমে রেখাংশ দ্বারা যুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায় তাই হলো গণসংখ্যা বহুভুজ। এখন কিভাবে প্রথমে অবিচ্ছিন্ন উপাত্তের আয়তলেখ একে তার গণসংখ্যা বহুভুজ আঁকা হয় তা উদাহরণের মাধ্যমে দেখাবো। উদাহরণ 3। কোন স্কুলের 10ম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন হলো নিম্নরূপ। গণসংখ্যা নিবেশনের আয়তলেখ আঁকো, আয়তলেখের গণসংখ্যা বহুভুজ আঁকো। সমাধান। এখন আমরা গণসংখ্যা নিবেশনটি থেকে গণসংখ্যা সারণী তৈরি করি। প্রথমে আমরা বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান করে নিব। শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন করার জন্য সারণীটির প্রথম শ্রেণীর উচ্চসীমা 50 এবং দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা 51 এর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে, অর্থাৎ 50 + 51/2 = 50.5। এখন এই 50.5 হবে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানের প্রথম শ্রেণীর প্রকৃত উচ্চসীমা = 50.5 এবং দ্বিতীয় শ্রেণীর প্রকৃত নিম্নসীমা = 50.5 হবে, অর্থাৎ প্রথম শ্রেণী হবে 45.5 থেকে 50.5 এবং দ্বিতীয় শ্রেণী হবে 50.5 থেকে 55.5। একইভাবে বাকি শ্রেণীগুলো একইভাবে বের করা হবে। শ্রেণী মধ্যবিন্দু নির্ণয়। সারণীটি লক্ষ্য করি। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানের যে কোনো শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করলে শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করা যায়, অর্থাৎ প্রথম শ্রেণী এর মধ্যবিন্দু = নিম্নসীমা প্লাস উচ্চসীমা বাই 2 = 48। এইভাবে পরবর্তী শ্রেণীগুলোর মধ্যবিন্দু বের করব। গণসংখ্যার মান প্রশ্নেই দেওয়া আছে, সুতরাং সম্পূর্ণ গণসংখ্যা নিবেশন সারণী হলো এর থেকে আয়তলেখ আঁকব। মনে করি ছক কাগজের x ও y একটি লেখ এবং O এদের মূল বিন্দু। এখন গ্রাফ পেপারে প্রতি 2 ঘরকে 5 একক ধরে x অক্ষ বরাবর শ্রেণীসীমার মান বসাই এবং y অক্ষ বরাবর গণসংখ্যা মান বসিয়ে আয়তলেখ আঁকি। এখন 0 থেকে 45.5 পর্যন্ত
পূর্ববর্তী সংখ্যাগুলো বোঝাতে ভাঙা চিহ্ন দেওয়া আছে। এখন ছক কাগজে 45.5 থেকে 50.5 এর গণসংখ্যার মান 5, 45.5 থেকে 50.5 এবং 5 বরাবর একটি বিন্দু নেই। একইভাবে 50.5 থেকে 55.5 এর গণসংখ্যার মান 10, 55.5 থেকে 60.5 এর গণসংখ্যার মান 20। অনুরূপভাবে 60.5 থেকে 65.5 এর গণসংখ্যার মান 15, 65.5 থেকে 70.5 এর গণসংখ্যার মান 10। এর বিন্দুগুলো স্থাপন করি এবং যুক্ত করে আয়তলেখ পাওয়া যাবে। আয়তলেখের গণসংখ্যা বহুভুজ আয়তলেখ হতে গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আয়তলেখের আয়তসমূহের ভূমির সমান্তরাল বিপরীত বাহুর মধ্যবিন্দুসমূহ নির্ধারণ করা হয়েছে। চিহ্নিত মধ্যবিন্দুসমূহ রেখাংশ দ্বারা সংযুক্ত করে গণসংখ্যা বহুভুজ আঁকা হয়েছে। গণসংখ্যা বহুভুজ সুন্দর দেখানোর জন্য প্রথম ও শেষ আয়তের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশের প্রান্তবিন্দুদ্বয় শ্রেণী ব্যবধান নির্দেশক এক্স অক্ষের সাথে সংযুক্ত করা হয়েছে। ক্রমযোজিত গণসংখ্যা লেখচিত্র বা অজীব রেখা। আমরা ইতোপূর্বেই জেনেছি উপাত্তসমূহের গণসংখ্যাকে পর্যায়ক্রমিক যোগফলই হচ্ছে ক্রমযোজিত সংখ্যা। এই ক্রমযোজিত সংখ্যার মান লেখ কাগজে স্থাপন করে যোগ করলে যে রেখা পাওয়া যাবে তাকে ক্রমযোজিত গণসংখ্যা লেখচিত্র বা অজীব বলে। কোনো উপাত্তের শ্রেণীবিন্যাসের পর শ্রেণী ব্যবধানের উচ্চসীমা এক্স অক্ষ বরাবর এবং শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর স্থাপন করে ক্রমযোজিত গণসংখ্যার লেখচিত্র বা অজীব রেখা পাওয়া যায়। পূর্বে আমরা ক্রমযোজিত সংখ্যা বের করা শিখেছি। এখন এর মানগুলো ছক কাগজে বসিয়ে ক্রমযোজিত গণসংখ্যার লেখচিত্র বা অজীব রেখা আঁকব। উদাহরণ: কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর 50 নম্বরের সাময়িকীর পরীক্ষার প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী হল। এই গণসংখ্যা নিবেশনের অজীব রেখা আঁকো। সমাধান: প্রদত্ত উপাত্তের গণসংখ্যা নিবেশনের ক্রমযোজিত গণসংখ্যার সারণী হল। মনে করি ছক কাগজে এক্স ও ওয়াই একটি লেখ এবং ও এদের মূল বিন্দু। এখন গ্রাফ পেপারে প্রতি এক ঘরকে 2 একক ধরে এক্স অক্ষ বরাবর শ্রেণীসীমার উচ্চসীমার মান যথাক্রমে 10, 20, 30, 40, 50 বসাই এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যার সর্বনিম্ন মান 10 থেকে সর্বোচ্চ মান 60 বসাই। এখন ক্রমযোজিত গণসংখ্যার মানগুলো যথাক্রমে 8, 20, 35, 53 এবং 60 ছক কাগজে স্থাপন করি এবং যোগ করে যে রেখাটি পাওয়া যাবে সেটি অজীব রেখা। এরপর উপাত্ত বিশ্লেষণ, গড়, বিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়। এই টপিকগুলো সম্পর্কে আমরা ভিডিওতে অনেক ভালোভাবে ধারণা পাবো। এখানে একটি সূত্র আছে যেটা তোমাদের মনে রাখতে হবে প্রচলিক নির্ণয়ের জন্য এবং গাণিতিক গড় যদি নির্ণয় করতে চাও। তো আমাদের প্রথম কাজ হবে এই অধ্যায়ের সমস্ত সূত্রকে একসাথে এক জায়গায় নোট করে রাখা। এরপর শুধুমাত্র সূত্র ব্যবহার করলে তুমি বুঝতে পারবে যে কিভাবে কোন গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। তো এই সূত্রটি হচ্ছে গাণিতিক গড় x সমান a প্লাস সামেশন fi ui ডিভাইডেড বাই n মাল্টিপ্লাইস h। তো আমরা এই ভিডিও থেকে দেখতে পাবো বইয়ের উদাহরণগুলো খুব ভালোভাবে এক্সপ্লেইন করা হয়েছে। কেন্দ্রীয় প্রবণতা। অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি থাকে। অবিন্যস্ত উপাত্তসমূহ গণসংখ্যা নিবেশন সারণীতে উপস্থাপন করা হলে মাঝামাঝি একটি শ্রেণীতে গণসংখ্যার মান বেশি দেখা যায়। উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে জমা হওয়ার এই প্রবণতাই হলো কেন্দ্রীয় প্রবণতা। সাধারণত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। গাণিতিক গড়। আমরা জানি উপাত্তসমূহের মানের সমষ্টিকে যদি তার সংখ্যা দ্বারা ভাগ করা হয় তবে উপাত্তসমূহের গড় মান পাওয়া যায়। গাণিতিক গড় বের করার বিভিন্ন প্রকার নিয়ম আছে, তা নিয়ে আলোচনা করা হলো।
সমাধান: গাণিতিক গড় নির্ণয়। একটি শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নে গণিতে প্রাপ্ত নম্বরের শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। এখানে যেহেতু শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, সেহেতু শিক্ষার্থীদের ব্যক্তিগত নম্বর কত তা জানা যায় না, তাই শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হবে। শ্রেণী মধ্যমানকে xi দ্বারা চিহ্নিত করা হয়। সুতরাং শ্রেণী মধ্যমান xi ইকুয়াল টু শ্রেণী ঊর্ধ্বমান প্লাস শ্রেণী নিম্নমান বাই 2, অর্থাৎ প্রথম শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী মধ্যমান xi ইকুয়াল টু 34 প্লাস 25/2 ইকুয়াল টু 29.5। এইভাবে পরবর্তী শ্রেণীগুলোর শ্রেণী মধ্যমান নির্ণয় করা হয়। গণসংখ্যাকে fi দ্বারা চিহ্নিত করা হয়। মোট গণসংখ্যা n ইকুয়াল টু 100। এখন প্রতিটি শ্রেণীর গণসংখ্যাকে তার শ্রেণী মধ্যমান দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ fi(xi)। যেমন এখানে প্রথম শ্রেণীর ক্ষেত্রে 29.5 × 5 ইকুয়াল টু 147.5। এভাবে বাকি শ্রেণীগুলোর fi(xi) নির্ণয় করতে হবে এবং এর যোগফল নির্ণয় করতে হবে। Summation of fi(xi) equal to 6190.0। গাণিতিক গড় নির্ণয়ের সূত্র equal to 1/n summation of fi(xi) equal to 1/100 into 6190 equal to 61.9। শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের গাণিতিক গড়। শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের গাণিতিক গড় নির্ণয়ের জন্য সংক্ষিপ্ত পদ্ধতি হল সহজ পদ্ধতি। সুতরাং শ্রেণীবিন্যাসকৃত উপাত্তসমূহের গাণিতিক গড় x বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ fiui বাই n ইন্টু h, যেখানে x বার ইকুয়াল টু নির্ণেয় গড়, a ইকুয়াল টু আনুমানিক গড়, fi ইকুয়াল টু i তম শ্রেণীর গণসংখ্যা, ui ইন্টু fi ইকুয়াল টু i তম শ্রেণীর গণসংখ্যা ধাপ বিচ্যুতি, h ইকুয়াল টু শ্রেণী ব্যাপ্তি। উদাহরণ 8। কোনো দ্রব্যের উৎপাদনে বিভিন্ন পর্যায়ে যে খরচসমূহ হয় তা নিচের সারণীতে দেখানো হয়েছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় খরচ নির্ণয় করো। গড় নির্ণয়ের ধাপসমূহ নিম্নরূপ। শ্রেণীসমূহের মধ্যমান নির্ণয় করা। সুতরাং প্রথম শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী মধ্যমান xi ইকুয়াল টু শ্রেণী ঊর্ধ্বমান প্লাস শ্রেণী নিম্নমান বাই 2 ইকুয়াল টু 6 প্লাস 2/2 ইকুয়াল টু 4। এইভাবে বাকি শ্রেণীগুলোর শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হবে। মধ্যমান সমূহ থেকে সুবিধাজনক কোনো মানকে আনুমানিক গড় ধরা হয়। এই ক্ষেত্রে আনুমানিক গড় ধরা হয়েছে a ইকুয়াল টু 20। প্রত্যেক শ্রেণীর মধ্যমান থেকে আনুমানিক গড় বিয়োগ করে একে শ্রেণী ব্যাপ্তির ব্যবধান দ্বারা ভাগ করে ধাপ বিচ্যুতি নির্ণয় করা হয়। সুতরাং ধাপ বিচ্যুতি u ইকুয়াল টু মধ্যমান মাইনাস আনুমানিক গড় বাই ব্যাপ্তির পার্থক্য ইকুয়াল টু xi মাইনাস a বাই h ইকুয়াল টু 4 মাইনাস 20/4 ইকুয়াল টু -4। একইভাবে পরবর্তী শ্রেণীগুলোর ধাপ বিচ্যুতি বের করা হয়। ধাপ বিচ্যুতিকে সংশ্লিষ্ট শ্রেণীর গণসংখ্যা দ্বারা গুণ করা হয়। যেমন প্রথম শ্রেণীর ক্ষেত্রে 1 × -4 ইকুয়াল টু -4। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে 9 × -3 ইকুয়াল টু -27। একইভাবে পরবর্তী শ্রেণীগুলোর গণসংখ্যা ধাপ বিচ্যুতি বের করা হয় এবং গণসংখ্যা ধাপ বিচ্যুতির যোগফল বের করা হয়। সুতরাং সামেশন অফ fiui ইকুয়াল টু -37। এখন বিচ্যুতির গড় ইকুয়াল টু সামেশন অফ fiui বাই n ইন্টু h ইকুয়াল টু -37/188 ইন্টু 4 ইকুয়াল টু -0.79 এবং আনুমানিক গড় a ইকুয়াল টু 20। এখন বিচ্যুতির গড় ও আনুমানিক গড় যোগ করে কাঙ্ক্ষিত গড় নির্ণয় করা হয়। সুতরাং শ্রেণীবিন্যাসকৃত উপাত্তসমূহের সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় x বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ fiui বাই n ইন্টু h ইকুয়াল টু 20 -0.7।
এরপর মধ্যক ক্রমযোজিত গণসংখ্যা অজীব রেখা ব্যবহার করে বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়। মধ্যক কি? পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেইগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্যক। আচ্ছা, এরপর অবিন্যস্ত উপাত্তের সংখ্যা n হলে এবং n যদি বিজোড় সংখ্যা হয় সেক্ষেত্রে মধ্যক হবে n/2 প্লাস 1তম পদ। আর যদি জোড় সংখ্যা হয় তবে কি হবে মধ্যক? তখন মধ্যক হবে n/2 ও অর্থাৎ n/2তম পদ ও n/2 প্লাস 1তম পদ। অর্থাৎ তোমার যদি মোট ডেটা বা উপাত্ত থাকে 50 জনের, অর্থাৎ তাহলে তোমার n হচ্ছে 50, আর 50 যেহেতু জোড় তাহলে তোমার মধ্যক কি হবে? জোড় সংখ্যার মধ্যক নির্ণয় করার জন্য এই জন্য 2টি থাকে। কারণ কি জোড় সংখ্যার অর্ধেক খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ মিডল পয়েন্ট আমরা পাবো না। তো সেই ক্ষেত্রে n/2 অর্থাৎ 25 ও n/2 প্লাস 1 অর্থাৎ 26তম পদ। তো 25 এবং 26তম যে পদ সেটাই হবে হচ্ছে মধ্যক। এরপর অজীব রেখা ব্যবহার করে বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়। আমরা এই ভিডিও থেকে অজীব রেখা দেখব এবং কিভাবে বাকি ম্যাথগুলো করতে হয় সেটা শিখে নিব। আর সূত্রটি হচ্ছে l প্লাস n/2 মাইনাস fc মাল্টিপ্লাইস হচ্ছে h/fm। তো এটি দিয়ে আমরা উপাত্তের মধ্যক নির্ণয় করতে পারি। এই অ্যানিমেটেড ভিডিও থেকে আমরা বিভিন্ন উদাহরণ দেখে আসতে পারবো এবং উদাহরণের খুব ভালো ব্যাখ্যা দেয়া আছে। মধ্যক পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেইগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্যক। যদি উপাত্তের সংখ্যা n হয় এবং n যদি বিজোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে n+1/2তম পদের মান। আবার n যদি জোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে n/2তম ও n/2 প্লাস 1তম পদ দুইটির সাংখ্যিক মানের গড়। এখন মধ্যক নির্ণয়ের জন্য একটি গাণিতিক সমস্যা লক্ষ্য করি। শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়। ইতপূর্বে আমরা আলোচনা করেছি গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করতে হয়। এখন আমরা এই গণসংখ্যা নিবেশন সারণী থেকে মধ্যক নির্ণয় করব। গণসংখ্যা n = 70 এবং n/2 = 70/2 = 35। অতএব মধ্যক 35তম পদ যার অবস্থান 48-53 শ্রেণীতে। অতএব মধ্যক শ্রেণী = 48-53। বোঝার সুবিধার্থে ধরে নিই যদি গণসংখ্যা n = 71 অর্থাৎ n বিজোড় সংখ্যা হতো তাহলে মধ্যক হবে n/2 প্লাস 1 = 71/2 প্লাস 1 = 35.5 প্লাস 1 = 36.5। আর n/2তম পদের মান বা মধ্যক নির্ণয়ে ব্যবহৃত সূত্র হলো, সুতরাং মধ্যক = l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। l = যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা = 48, fc = মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা = 31, fm = মধ্যক শ্রেণীর গণসংখ্যা = 25, h = শ্রেণী ব্যাপ্তি = 6। সুতরাং মধ্যক = l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm = 48 প্লাস 35 মাইনাস 31 ইন্টু 6/25 = 48 প্লাস 0.96 = 48.96। সুতরাং নির্ণেয় মধ্যক 48.96। এরপর প্রচুরক। প্রচুরক কি? প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত বা উপাত্তগুলো সর্বাধিক বার থাকে অর্থাৎ রিপিট হয় সেই উপাত্ত বা উপাত্তগুলোই প্রচুরক। প্রচুরকের ধারণাটা আমরা খুব ভালোভাবে এই ভিডিও থেকে পাবো। প্রচুরক। আজ আমরা প্রচুরক নিয়ে আলোচনা করব। প্রচুরক
প্রচুরক বোঝার জন্য ধরি কোনো বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর 10 জন শিক্ষার্থীর বয়স 9, 10, 12, 13, 12, 11, 10, 10, 14, 10। এখানে 10 আছে 4 বার, 12 আছে 2 বার এবং বাকি নম্বরগুলো আছে 1 বার করে। 10 আছে সর্বাধিক বার, 10কে প্রদত্ত উপাত্তগুলোর প্রচুরক বলে। সুতরাং প্রচুরক বলতে প্রদত্ত উপাত্তের মধ্যে যে সংখ্যা বা সংখ্যাগুলো সর্বাধিক বার থাকে তাকে বোঝায়। প্রচুরক মূলত বিভিন্ন পরিসংখ্যানের তথ্য উপাত্ত বিশ্লেষণে ব্যবহৃত হয়ে থাকে। এরপর আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয়। প্রচুরক নির্ণয় সূত্র হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণন H, যেখানে L হচ্ছে কি শ্রেণীতে প্রচুরক অবস্থিত যেই শ্রেণীতে সেই শ্রেণীর নিম্ন সীমা, আর N হচ্ছে কি মোট গণসংখ্যা, F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, তো ডিফারেন্সটা থাকবে এখানে। আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ও তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তাহলে তোমাদের F1 ও F2 একটু ভালোভাবে মনে রাখতে হবে। F1 হচ্ছে কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, আর F2 হচ্ছে কি পরবর্তী প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পরবর্তী শ্রেণীর। তাহলে এটা হচ্ছে পরবর্তী আর এটা হচ্ছে পূর্ববর্তী। আর H হচ্ছে শ্রেণী ব্যবধান। এই ভিডিওতে যে ম্যাথগুলো এক্সপ্লেইন করা আছে সেগুলো থেকে তোমরা খুব ভালোভাবে জেনে যাবে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয় আয়তলেখ থেকে। কোনো পরিসংখ্যান যখন লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তা বোঝা ও সিদ্ধান্ত নেওয়ার জন্য যেমন সহজ হয় তেমনি চিত্তাকর্ষকও হয়। এই প্রেক্ষাপটে পরিসংখ্যানে লেখচিত্রের মাধ্যমে গণসংখ্যা সারণী উপস্থাপন বহুল প্রচলিত পদ্ধতি। গণসংখ্যা আয়তলেখ আঁকার জন্য এই ধাপগুলো অনুসরণ করা হয়। সুবিধাজনক স্কেলে একটি গণসংখ্যা সারণীর শ্রেণীব্যাপ্তি x অক্ষ বরাবর লেখা হয়। সুবিধাজনক স্কেলে y অক্ষ বরাবর গণসংখ্যার মান নেওয়া হয় এবং উভয় আয়তের অক্ষের জন্য একই বা পৃথক সুবিধাজনক স্কেল নেওয়া হয়। শ্রেণীব্যাপ্তিকে ভূমি ও গণসংখ্যার মানকে আয়তের উচ্চতা ধরে আয়তলেখ অঙ্কন করা হয়। উদাহরণ 1, একটি স্কুলের 10ম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণী দেয়া হলো। গণসংখ্যা সারণী থেকে উপাত্তের আয়তলেখ আঁকো এবং আয়তলেখ থেকে প্রচুরক আসন্ন মান নির্ণয় করো। সমাধান: ছক-কাগজের শ্রেণীব্যাপ্তির জন্য x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে 1 একক এবং গণসংখ্যার জন্য y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি এক ঘরকে 1 একক ধরে গণসংখ্যা আয়তলেখ আঁকা হয়েছে। শ্রেণীব্যাপ্তি 40 থেকে 45, গণসংখ্যা 8, 45 থেকে 50, 15, 50 থেকে 55, 25, 55 থেকে 60, 10, 60 থেকে 65। 2, যেহেতু শ্রেণীব্যাপ্তি x অক্ষ বরাবর 40 থেকে আরম্ভ করা হয়েছে সেহেতু x অক্ষের মূল বিন্দু থেকে 40 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে বাকি ঘরগুলো বিদ্যমান আছে। গণসংখ্যার প্রাচুর্য 50 থেকে 55 শ্রেণীতে আছে, সুতরাং প্রচুরক এই শ্রেণীতে বিদ্যমান। প্রচুরক নির্ধারণ করার জন্য ওই আয়তটির উপরিভাগে কৌণিক বিন্দুদ্বয় থেকে দুইটি আড়াআড়ি রেখাংশ আগের ও পরের আয়তের উপরিভাগের কৌণিক বিন্দুর সাথে সংযোগ করা হয়। এদের ছেদবিন্দু থেকে সংশ্লিষ্ট ভূমির উপর লম্ব টানা হয়। লম্বটি x অক্ষের যে বিন্দুতে মিলিত হয় তার সাংখ্যিক মানই প্রচুরক। নির্ণেয় প্রচুরক 52 কেজি। এরপর অনুশীলনীতে যদি আমরা দেখি, অনুশীলনীতে বেশ কয়েকটি ম্যাথ দেয়া আছে, 11টির মতো। তো এখানে প্রায় প্রতি ধরনের ম্যাথই উদাহরণে করে দেওয়া আছে, অর্থাৎ তোমরা অ্যানিমেটেড ভিডিওগুলো যে দেখলে সেখান থেকে আইডিয়া পেয়ে গেছো কিভাবে এগুলো সমাধান করতে হবে। তো এখানে আমরা যদি প্রথম ম্যাথটি দেখি, 1 নম্বরে কতগুলো উপাত্ত দেয়া আছে, এদের
প্রথম ক নাম্বারে বলা হয়েছে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। সেটা আমরা পারবো, ছোট থেকে বড়ভাবে সাজাবো। এরপর গুলোকে মানের অর্ধক্রম অনুসারে সাজাও, অর্থাৎ বড় থেকে ছোট সাজাবো। তারপর কি, শিক্ষার্থীদের গড় উচ্চতা নির্ণয় করো। ধরো তুমি কোনো সূত্র জানো না, তখন তুমি গড় কিভাবে নির্ণয় করতে? সবগুলোকে যোগ করতে, সকল উপাত্তকে, তারপর হচ্ছে কি যতগুলো উপাত্ত তত দিয়ে ভাগ করতে, তাই না? তো এখানে কতগুলো নাম্বার দেয়া আছে, এখানে উচ্চতা কতগুলো দেয়া আছে দেখতে হবে। তো সবগুলোকে আমরা যোগ করব, যোগ করলে আর মোট সংখ্যা আছে কতটি, এখানে হচ্ছে অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর, এখানে 40 জন শিক্ষার্থীর উচ্চতা দেয়া আছে। তাহলে আমরা কি করব, সবগুলো উচ্চতাকে যোগ করব। যোগ করলে আমরা পাবো, দেখবে 4796 সেন্টিমিটার। আর যেহেতু মোট কতজনের উচ্চতা, এটা 40 জনের, তো তাহলে এবার ভাগ করলে আমরা যা পাবো সেটাই হবে হচ্ছে এর গড়। তাহলে 1 নাম্বার গেল। এবার 2 নাম্বারে, মিজান সাহেব একজন আম বিক্রেতা। তিনি 50 বক্স আম কিনলেন। প্রতিটি বক্সে আমের সংখ্যা সমান নয়, কিন্তু গড়ে প্রতিটি বক্সে কটি আম আছে সেটা জানা প্রয়োজন। নিচের সারণী থেকে 50টি বক্সে গড়ে কটি আম আছে তা নির্ণয় করো। তাহলে কি করতে হবে, আমাদের গড় নির্ণয় করতে হবে। আর এরকম বিন্যস্ত উপাত্তের গড় নির্ণয়ের সূত্র কি ছিল? সূত্র ছিল হচ্ছে গড় সমান 1/n সামেশন অফ fi xi। তো এখান থেকে আমরা আমাদের যেই সারণী দেয়া আছে, এই সারণী থেকে আমরা প্রথমে কি করব, গণসংখ্যা লিখব। তারপর গণসংখ্যা এখানে দেয়া আছে 6, 14, 16, 9, 5। আর মধ্যমান নির্ণয় করে নিব এখান থেকে। এই যে ব্যবধান দেয়া আছে, শ্রেণী ব্যাপ্তি, প্রতিটি আমের সংখ্যা যত থেকে যত, এই শ্রেণী ব্যাপ্তি। তো সেখান থেকে কি করব, তাহলে প্রতিটির ক্ষেত্রে আমরা fi আর xi, fi হচ্ছে আমার কি, fi হচ্ছে গণসংখ্যা অর্থাৎ বক্সের সংখ্যা, এখানে হচ্ছে বক্সের সংখ্যা। আর xi হচ্ছে কি মধ্যমান, শ্রেণীব্যাপ্তির যে মধ্যমান আসে সেগুলো। অর্থাৎ প্রথম জন্য হচ্ছে কত, 51 থেকে 53, তাহলে এর মধ্যমান কি হবে, 52। তো এইভাবে প্রতিটির জন্য, তাহলে 52 আর এর বক্সের সংখ্যা কত, 6। তাহলে 6 আর 52 গুণ করলে আমরা কত পাচ্ছি, সেটা হবে হচ্ছে fi xi। এরকম প্রতিটি কলামের জন্য আমাদের সারণী যে থাকবে, সেটা প্রতিটি কলামের জন্য এরকম যতগুলো fi xi আসবে, প্রতিটি fi xi আসবে, সবগুলোকে এখানে যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার fi xi এর সামেশন। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে 1/n দ্বারা ভাগ করব। অর্থাৎ আমি যেই fi xi পেয়েছি, এই fi xi কে n কত, এখানে n হচ্ছে মোট কতটি বক্স, 50টি। তো 50 দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের গড় আম সংখ্যা, কটি আম আছে বক্সে। এরপর আমরা যদি দেখি পরেরটি 3 নম্বরে বলা হয়েছে লেখচিত্রটির নাম লেখো। লেখচিত্রটির নাম কি, লেখচিত্রটির নাম হচ্ছে আয়তলেখ। আর খতে বলা হয়েছে লেখচিত্রের উপাত্তগুলো কোন ধরনের উপাত্ত। এখানে যেহেতু যে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে অবিচ্ছিন্ন উপাত্ত। তাহলে এর পরেরটা যদি দেখি, এর প্রচুরক শ্রেণী কত। এর প্রচুরক শ্রেণী হচ্ছে, আয়তলেখ থেকে দেখা যাচ্ছে 144.5 থেকে 153.5। এখানে হচ্ছে সর্বোচ্চ আছে, সর্বাধিক, সেটা হচ্ছে কত, 12 বরাবর। তো তাহলে 12 বরাবর এই লেখচিত্রটা আমাদের দেখতে হবে। তো এখান থেকে হচ্ছে সর্বাধিক 12। তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে 144.5 থেকে, অর্থাৎ এই যে গোলাপি রঙের এটা হচ্ছে আমার প্রচুরক শ্রেণী। তো বাকিগুলো তোমরা দেখবে যে অ্যানিমেটেড ভিডিও থেকে যেভাবে ম্যাথ দেখেছো সেভাবেই করতে পারবে। অর্থাৎ বাকি সবগুলো তোমাদের জানা কিভাবে সমাধান করতে হবে। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।